প্রিয় শিক্ষার্থী, রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারের প্লেলিস্ট জুড়ে আমরা যে ভিডিওগুলো করছিলাম, তো সেখান থেকে এটা হচ্ছে 3 নাম্বার ভিডিও, যেখানে আমরা পড়তেছি হচ্ছে বিক্রিয়ার প্রকারভেদ সম্পর্কে। এটা নিয়ে আমরা কিন্তু 9-10-এ ভালো একটা কনসেপ্ট নিয়ে আগাচ্ছি। তো তবুও আমরা এখানে আরেকটু জিনিসটাকে ঝালাই করে নিব, পাশাপাশি কিছু রিয়াকশন হাতে কলমে দেখব যে আসলে এই জায়গায় কাজ করে কিনা। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। শুরুতেই আসতেছি বিক্রিয়ার প্রকারভেদ সম্পর্কে। বিক্রিয়ার প্রকারভেদ তুমি একটু খেয়াল করে দেখো তো তোমার কাছে কোনটা নতুন লাগতেছে এই জায়গাটায়। আমার নতুনের দিক থেকে দুই একটা জিনিসপত্র আছে, সেটা হচ্ছে মৌলিক বিক্রিয়া আর জটিল বিক্রিয়া। আদারওয়াইজ সবকিছু তোমার কাছে কিন্তু পরিচিত। যেমন ধরো, তুমি তাপ শোষণ এবং উৎপন্নের ভিত্তিতে তুমি কিন্তু জানোই যে তাপ উৎপাদী বিক্রিয়া আছে এবং তাপহারী বিক্রিয়া আছে। তাপ উৎপাদী ইংরেজিতে কি? এক্সোথার্মিক রিয়াকশন, এটা হচ্ছে এন্ডোথার্মিক রিয়াকশন। আবার একমুখীর ক্ষেত্রে কি হয়? বিক্রিয়া দিকের উপর ভিত্তি করে, একটা হচ্ছে রিভার্সিবল রিয়াকশন, একটা হচ্ছে রিভার্সিবল রিয়াকশন, একমুখী আর হচ্ছে উভমুখী আর কি। আর মৌলিক বিক্রিয়া ইংরেজি যদি বলে দেই তোমাকে একটু, সে হচ্ছে এলিমেন্টারি রিয়াকশন, আর এটা হচ্ছে তোমাকে বলতেছি কমপ্লেক্স রিয়াকশন। ঠিক আছে, তো এবার চলো তাহলে একটু ডিটেলস দেখি। ডিটেলস যাওয়ার আগে একটু হালকা দেখো তো, তাপ উৎপাদী বিক্রিয়া মানে তুমি কি জানো? যে বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ এর মান কেমন থাকে? নেগেটিভ থাকে, তাকে বলতেছে তাপ উৎপাদী। আর যে বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ এর মানটা পজিটিভ থাকে, তাকে আমরা কি বলতেছি? তাপহারী বিক্রিয়া বলতেছি আর কি, তাই না? আচ্ছা, আর তাপ একমুখী বিক্রিয়া আবার কাকে বলে? একমুখী বিক্রিয়া বলে এরকম হচ্ছে যে একটা চিহ্ন থাকে, তাই তো, যে বিক্রিয়ক থেকে উৎপাদ শুধু পরিণত হইতেছে আর কি, উৎপাদ থেকে আর বিক্রিয়কে আসতেছে না, মানলাম। আর এটা আছে কি? উভমুখী বিক্রিয়া আর কি। উভমুখী বিক্রিয়া আবার কোনটাকে বলে? বিক্রিয়ক থেকে উৎপাদে যেমন যায় এবং উৎপাদ থেকেও বিক্রিয়কে কিন্তু আসে, এটা আর কি। আর মৌলিক বিক্রিয়া জটিল বিক্রিয়া যখন পড়বো তখন তো দেখতেই পারবো আর কি, তাই না? চলো দেখি। শুরুতেই দেখো একটু ভালো করে যে তাপ উৎপাদী বিক্রিয়া কাকে বলতেছে। যে রাসায়নিক বিক্রিয়ায় শক্তি তাপ হিসেবে নির্গত হয়, অর্থাৎ তাপ উৎপন্ন হয়, তাকে বলতেছে তাপ উৎপাদী বিক্রিয়া আর কি, তাই তো? আচ্ছা, কেমন হয় তাপ উৎপাদী বিক্রিয়াটা যদি আমরা একটু হাতে কলমে করে দেখি যে এই জায়গায় তাপ উৎপাদী বিক্রিয়াটা কি রকম হয়, চলো তো একটু দেখে আসি একটু। এক্সোথার্মিক রিয়াকশন বা তাপ উৎপাদী বিক্রিয়াটি প্রমাণ করার জন্য আমরা এখানে দুইটা টেস্ট টিউবে পানি এবং ইথানল দ্রবণ নিয়েছি। সেখানে আমরা ধাতব সোডিয়াম দেব এবং বিক্রিয়া করবে। বিক্রিয়ার মাধ্যমে এই দুইটা টেস্ট টিউবে থাকা দ্রবণগুলো তাপমাত্রা বাড়বে। যদি তাপমাত্রা বাড়ে তাহলে বুঝবো এটা একটা এক্সোথার্মিক রিয়াকশন। এই তাপমাত্রাগুলো রেকর্ড করার জন্য আমরা দুইটা আলাদা আলাদা করে থার্মোমিটার নিয়েছি। চলো শুরুতেই দেখি পানিপূর্ণ যে টেস্ট টিউবটি রয়েছে সেখানে তাপমাত্রা কত। বর্তমানে এখানে পানির তাপমাত্রা 25.6 ডিগ্রি সেলসিয়াস। এভাবে আবার আমরা ইথানলের যে টেস্ট টিউবটি রয়েছে সেখানকার তাপমাত্রাটি মেজার করব। এখানেও আমাদেরকে তাপমাত্রাটি স্টেবল হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে, যা কিনা 27.3 ডিগ্রি সেলসিয়াস। এবার এখানে সোডিয়াম দেওয়ার পূর্বে একটা জিনিস জেনে রাখি, সোডিয়াম যদি পানির মধ্যে দেই বা ইথানলের মধ্যে দেই তাহলে কিন্তু বিক্রিয়া করবে, করে এক ধরনের ক্ষার তৈরি করবে। এইটাকে আসলে প্রমাণ করার জন্য আমরা দুটার মধ্যেই চাইলে ফেনফথেলিন দিতে পারতাম, বাট আমি আসলে এখানে একটা টেস্ট টিউবে ফেনফথেলিন দিয়েছি। যদি ক্ষারীয় যেটা হচ্ছে সেখানে আমরা চাইলে পার্পল কালার দেখতে পারবো, এবং অন্যটার মধ্যেও যদি আমরা ফেনফথেলিন দিতাম তাহলে কিন্তু পার্পল কালার দেখতে পারতাম, বাট আমি চাচ্ছিলাম একটা আসলে কালারফুল থাকুক, একটা আসলে কালারলেস থাকুক। তো চলো দেখি কোনটার মধ্যে আসলে ফেনফথেলিন দেয়া আছে, এবং আমরা এখান থেকে আসলে তাপমাত্রা রেকর্ডের মাধ্যমে আমাদের যে উদ্দেশ্য তাপ উৎপাদী বিক্রিয়া কিন্তু বুঝতে পারবো। শুরুতে আমি পানির মধ্যে সোডিয়াম দিচ্ছি। বিক্রিয়াটি সুন্দরভাবে হচ্ছে। বিক্রিয়াটি শেষ হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব, তারপরে আমরা এখানে থার্মোমিটারের মাধ্যমে তাপমাত্রা রেকর্ড করব। বিক্রিয়াটি সম্পূর্ণ হওয়া শেষ। এবার চলো তাপমাত্রা রেকর্ড করি। তাপমাত্রা আগের তুলনায় কিন্তু বেড়ে যাচ্ছে, 33.3 ডিগ্রি সেলসিয়াসে এসেছে, অর্থাৎ আগের তুলনায় তাপমাত্রা কিন্তু বেড়েছে। কিন্তু খেয়াল করে দেখো এখানে কিন্তু পার্পল কালার আসেনি। এবার আমরা ধাতব সোডিয়াম টুকরোটি আবার ইথানলের যে দ্রবণটি রয়েছে সেখানে দেব, দেখা যাক কি হয়। মজার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু পার্পল কালার এসেছে, অর্থাৎ এখানে কিন্তু আগের থেকে ফেনফথেলিন ছিল। বাট আমাদের উদ্দেশ্য হলো তাপমাত্রা রেকর্ড করা, যেটু বিক্রিয়াটা আসলে হতে দেই, তারপর আমরা তাপমাত্রা রেকর্ড করি। দেখো বিক্রিয়াটা কিন্তু হচ্ছে, এখানে এক ধরনের গ্যাস দেখা যাচ্ছে। বিক্রিয়াটি শেষ হওয়ার সাথে সাথেই আমরা কিন্তু তাপমাত্রা
রেকর্ড করব। চলো এবার তাহলে থার্মোমিটারে দেখি তাপমাত্রা কত। খেয়াল করে দেখো তাপমাত্রা কিন্তু বাড়ছে, বাট আগের তুলনায় কিন্তু র্যাপিডলি বাড়ছে। স্টেবল টেম্পারেচার হচ্ছে 54.9 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ আগের তুলনায় তাপমাত্রা কিন্তু বেড়েছে। তাহলে বুঝতে পারলাম আমাদের কাছে এই যে দুইটা টেস্ট টিউবের মধ্যে থাকা পানি এবং ইথানল দুটার সাথেই যখন আমরা ধাতব সোডিয়ামের বিক্রিয়া দিলাম, উভয়ে কিন্তু আমাদের কাছে একটা তাপ উৎপাদী বিক্রিয়া, যেহেতু উভয়ের মধ্যেই তাপমাত্রা বেড়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে পানি এবং ইথানলের মধ্যে ধাতব সোডিয়াম দেওয়ার পরেও ইথানলে কেন দ্রুত তাপমাত্রা বৃদ্ধি পায়? তুমি চাইলে উত্তরটি কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তুমি তো দেখলাই যে তাপ উৎপাদী বিক্রিয়াটা আসলে কেমন ছিল, তোমাকে একটা কিন্তু প্রশ্ন করে আসছি, তাই তো? আচ্ছা, তাহলে এবার একটু আসো, তুমি যে জিনিসটা ওখানে দেখলা একটু এখানে বোর্ডের মধ্যে দেখো আর কি। হ্যাঁ, তো বোর্ডের মধ্যে দেখলে কেমন লাগে? আমরা কি করছিলাম, আমরা এই জায়গাতে পানি নিয়েছি আর কি, তাই তো? একবার নিয়েছিলাম হচ্ছে পানি, আরেকবার নিয়েছিলাম হচ্ছে কি, পানি না লিখে এভাবে লিখি আর কি, পানি নিছি, আরেকবার নিয়েছিলাম হচ্ছে অ্যালকোহল নিছি আর কি, তাই তো? আচ্ছা, সেই পানি এবং অ্যালকোহলকে দুইটা টেস্ট টিউবের মধ্যে নিয়েছিলাম, তার মধ্যে দুটার মধ্যে সেম জিনিস দিয়েছিলাম আর কি। কি জিনিসটা দিয়েছিলাম? ধাতব সোডিয়াম দিয়েছি, ধাতব সোডিয়াম দিয়েছি। দেওয়ার পরে এখান থেকে এই হাইড্রোজেন যেটা আছে সেটা কিন্তু হাইড্রোজেন গ্যাস আকারে বের হয়েছে। এখান থেকে যে হাইড্রোজেন যেটা আছে এটাও কিন্তু হাইড্রোজেন গ্যাস আকারে বের হয়েছে, তাই না? কিন্তু পাশাপাশি আবার কি তৈরি করলো? পাশাপাশি হচ্ছে এখানে সোডিয়াম, এটা মিলে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করলো, এখানে সোডিয়াম অ্যালকোক্সাইড গঠন করলো, তাই তো? আমরা যেহেতু ইথানল নিছিলাম তাহলে সোডিয়াম ইথক্সাইড ছিল আর কি। যাই হোক, যখন এই বিক্রিয়াটা করা হইলো তখন তুমি কি দেখছো? তাপমাত্রা বাড়ছে নাকি কমছে? অবশ্যই বাড়ছিল। তার মানে এটা কি বিক্রিয়া ছিল আসলে? তাপ উৎপাদী বিক্রিয়া। যে বিক্রিয়াটা করার সময় তাপ নির্গত হয় বা উৎপন্ন হয় তাকে কি বলা হয়? তাপ উৎপাদী বিক্রিয়া বলা হয়। এই যে এখানে যে বুদবুদগুলো উঠতেছে তুমি চিন্তা করতে পারো, এইগুলোই সেই হাইড্রোজেন গ্যাসের বুদবুদ আর কি। তোমাকে কিন্তু প্রশ্ন করছিলাম, তাই না ভাইয়া? ওকে। আর পাশাপাশি এদের মধ্যে তোমাকে দুইটা ক্ষেত্রে ক্ষারীয় দ্রবণ যেহেতু তৈরি হয়েছে, এর জন্য আমরা কিন্তু এখানে ফেনোথলিন দিয়ে দেখাইছিলাম যে আসলে ক্ষারীয় দ্রবণ তৈরি হয়েছে আর কি। বাট এটা আমাদের ইন্টারেস্টে আসলে কাজ না। বাট ইন্টারেস্টের কাজ কোনটা? এই উভয় বিক্রিয়ার ক্ষেত্রে তাপটা আসলে কি হয়েছে? উৎপন্ন হয়েছে। এটা হচ্ছে মূল কথা ছিল আর কি। তাপ উৎপন্ন হওয়া মানে কি বুঝাচ্ছি? ডেল এইচ সমান হলো এরকম। আচ্ছা, এই ব্যাপারটাকে যদি আমরা সক্রিয় শক্তির গ্রাফের সাথে মিলাই যদি যদি কাজটা করে থাকে তাহলে কেমন হয়? তো সক্রিয় শক্তি গ্রাফের মধ্যে আমরা কি পড়ছিলাম মনে আছে মনে হয়? এদিকে ছিল শক্তি ছিল আর কি, এদিকে ছিল শক্তি। কোন শক্তি? পটেনশিয়াল এনার্জি। আর এই দিক বরাবর কি ছিল? রিঅ্যাকশনের অগ্রগতি ছিল আর কি, তাই না? তাহলে ধরলাম রিঅ্যাকশনের অগ্রগতি আর কি চিন্তা করতেছি, রিঅ্যাকশনের অগ্রগতি চিন্তা করতেছি। তাহলে এক্ষেত্রে কি হয়? এক্ষেত্রে কি হলো যে বিক্রিয়া যখন শুরু করতেছে বিক্রিয়কগুলো শক্তি হচ্ছে এটা হচ্ছে রিঅ্যাকট্যান্ট, আর প্রোডাক্টগুলো শক্তি হচ্ছে এটা এরকম। তাহলে এই যে এরকম করে দেখছি কিন্তু আমরা। তার মানে কি হইলো যে ই অফ আর মানে হচ্ছে কি বিক্রিয়কের শক্তি বেশি, আর আমরা যদি পি কথা যদি চিন্তা করি পি এর শক্তি কিন্তু কম। তাহলে ওই হিসাব করে আমরা যদি ডেল এইচ বের করি তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের কাছে? দাঁড়াচ্ছে হচ্ছে ইপি মাইনাস আর দাঁড়াচ্ছে আর কি। তাহলে ইপি মাইনাস আর করলে এই রেজাল্টটা কেমন আসে? নেগেটিভ আসে। তাহলে বোঝা গেল? তাহলে এই হলো আমাদের কাছে তাপ উৎপাদী বিক্রিয়া আর কি। বুঝতে পারছি? ওকে, এবার যাই তাহলে পরেরটা। তাপহারী বিক্রিয়া তাহলে কাকে বলে? ইংরেজিতে বলে কি আসলে? ইংরেজিতে বলে হচ্ছে এন্ডোথার্মিক রিঅ্যাকশন। তাহলে যেহেতু ভাইস ভার্সা জিনিসপত্র আর কি, যে রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে তাপ শক্তি শোষণ ঘটে যার ফলে পরিবেশে তাপমাত্রা হ্রাস পায় এবং সিস্টেমের তাপমাত্রা বৃদ্ধি পায়, এই রাসায়নিক বিক্রিয়াকে তাপহারী বিক্রিয়া বলতেছে আর কি। আচ্ছা, এই জিনিসটা তুমি কিন্তু দেখছো, তাই না? তো চলো, এই যে তোমার কাছে পরিচিত কিছু জিনিস আছে, ভিনেগার আছে, তারপর হচ্ছে কি বেকিং সোডা যেটাকে বলি আমরা, বাইকার্বনেট অফ সোডা, সেটা নিছি। নেওয়ার পর কি ঘটনা ঘটে চলো একটু দেখে আসি আর কি। এই এক্সপেরিমেন্টটা দেখি এবং তাপমাত্রা পরিবর্তন হয় কিনা সেটা দেখি একটু। চলো তাহলে এখানে দেখি একটু। এন্ডোথার্মিক বা তাপহারী বিক্রিয়াটি প্রমাণ করার জন্য আমরা এখানে অ্যাসিটিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোজেন কার্বোনেট নিয়েছি, যার মাধ্যমে বিক্রিয়া করলে তাপমাত্রা কমে যাওয়ার কথা। আর তাপমাত্রাটাকে দেখানোর জন্য আমরা এখানে থার্মোমিটার ব্যবহার করছি। তো চলো শুরুতেই দেখি অ্যাসিটিক অ্যাসিড দ্রবণের মধ্যে তাপমাত্রা বর্তমানে কত রয়েছে। এখানে বর্তমানে তাপমাত্রা রয়েছে 25.2 ডিগ্রি সেলসিয়াস। এবার আমি যদি এই দ্রবণের মধ্যে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট দেই, সেক্ষেত্রে এখানে কিন্তু তাপমাত্রাটা আস্তে আস্তে কমবে, যেহেতু আমরা এটাকে তাপহারী বিক্রিয়া বলছি। সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট দেওয়ার পরে খেয়াল করে দেখো এখানে তাপমাত্রা কত।
এখানে তাপমাত্রা কমে দাঁড়িয়েছে 20.6 ডিগ্রি সেলসিয়াসে, অর্থাৎ আগে ছিল 25.2, সেখান থেকে কমে এসেছে 20.6-এ। তার মানে এই বিক্রিয়াটা একটা তাপহারী বিক্রিয়া, কারণ এখানে তাপমাত্রা কমেছে। আমরা যদি আরও বিক্রিয়াটা ট্রাই করতে চাই, আমি সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট আরও দিচ্ছি, আরও বিক্রিয়া করবে। যত বেশি বিক্রিয়া করে অ্যাসিটিক অ্যাসিড শেষ হবে, তাপমাত্রা তত আসলে কমে যাবে। এবার চলো রেকর্ড করি তাপমাত্রা এখন কত, যেহেতু আমি আরও সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট দিলাম। খেয়াল করে দেখো তাপমাত্রাটি কমে 19.3 ডিগ্রি সেলসিয়াসে এসেছে, অর্থাৎ আমার অ্যাসিডিক অ্যাসিডটা কমে গিয়েছে, গিয়ে তাপমাত্রা আরও কমেছে। যেহেতু তাপমাত্রা কমেছে এই জন্য এটাকে আমরা বলছি তাপহারী বিক্রিয়া। তাহলে একটা প্রশ্ন করে চলো, এখানে যে গ্যাসের বুদবুদটা দেখলে, এই বিক্রিয়ার মাধ্যমে কোন গ্যাসের বুদবুদটি এখানে তৈরি হয়েছে? আমাদের কাছে মাত্র যে এক্সপেরিমেন্টটা তুমি দেখলা, এটা কি হলো, এই ভিনেগারের তাপমাত্রা শুরুতে যাচ্ছিল, যখনই আমরা সেখানে সোডিয়াম বাইকার্বনেট দিলাম তখনই কি হলো, তাপমাত্রা কিন্তু কমে গেল। তো কমে যাওয়ার কারণ কি ছিল? বিক্রিয়াটা ঘটছে তাই। পাশাপাশি এখানে একটা গ্যাস তৈরি হয়েছিল, সেই গ্যাসটা দেখো তো চেনো কিনা? হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড গ্যাস। তাহলে এখানে একটা কার্বন ডাইঅক্সাইড গ্যাস কিন্তু বুদবুদ তৈরি হয়েছিল, সেই বুদবুদকে তুমি খুব ক্লোজলি দেখছো, তাই না? তো যেহেতু এখানে তাপমাত্রা কমছে, তার মানে এটা কি বিক্রিয়া ছিল? তাপহারী বিক্রিয়া ছিল আর কি। এটাকে যদি আমরা গ্রাফিক্যালি যদি দেখাইতে চাইতাম, আগের যে গ্রাফটা ছিল সেখানে এরকম, তখন তাহলে কিরকম হতো? ই আর আর হচ্ছে এটা হতো ইপি। তাহলে এটা হচ্ছে রিয়েক্টেন্টের জন্য, এটা হতো প্রোডাক্টের জন্য আর কি। তাহলে এই ক্ষেত্রে এরকম অবস্থা দাঁড়াইতো। তাহলে আমরা এখানে দেখতেছি ই আর ইজ লেস দেন ইপি, অর্থাৎ ইপি মাইনাস ই আর যদি করা হয় তাহলে কি আসবে? ডেলএইচ আসবে। সেই ডেলএইচ এর মানে কেমন হবে ভাইয়া? পজিটিভ হবে। আর ডেলএইচ এর মান পজিটিভ মানে এটা একটা কি বিক্রিয়া? এটা একটা তাপহারী বিক্রিয়া আর কি, যেটাকে আমরা ইংরেজিতে বলতেছি এন্ডোথার্মিক রিঅ্যাকশন। ব্যাপারটা তাহলে খুবই ক্লিয়ার। ইন দ্য মিন টাইম তোমাদের কাছে কখনো এরকম আরো কিছু পরিচিত বিক্রিয়া আছে কিনা, যে বিক্রিয়াগুলোর মধ্যে করলে তাপমাত্রা আসলে কমে যায়? সেই বিক্রিয়াগুলোর নাম হচ্ছে তাপহারী বিক্রিয়া বলে। যদি তোমাদের এরকম কোনো পরিচিত বিক্রিয়া থাকে, তুমি সেটা কমেন্টের মধ্যে কিন্তু জানাইতে পারো আর কি, ঠিক আছে? তো তুমি কমেন্টে জানানো মানে কি? কমেন্টে জানানো মানে তুমি জেনে জানাচ্ছ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তো সবকিছু আসলে অল অ্যাবাউট জানাশোনা, তাই না? তাই তুমি যদি একবার জেনে কমেন্ট যদি করে রাখতে পারো, তাহলে তোমার জন্য কিন্তু জানা হইলো আর কি জিনিসটা আর কি। পাশাপাশি তোমারটা দেখে যদি অন্য কেউ শিখতে পারলো, এটা আসলে শেয়ারিং। তো এই কাজটা তুমি চাইলে করতেই পারো। ওকে, এবার তাহলে চলো সামনের দিকে মুভ করি আর কি। কি বলছে এটা? আসলে একমুখী বিক্রিয়া। একমুখী বিক্রিয়া আবার কি জিনিস? ধরে নিলাম আমরা আবুলের সাথে বাবুল বিক্রিয়া করে আমরা কাবুল তৈরি করতেছি, ঠিক আছে? তো এখানে দুইটা বিক্রিয়া করছে, বিক্রিয়া করে শুধুমাত্র এখানে সি তৈরি করছে, ঠিক আছে? তাহলে এটা হলো আমাদের কাছে ফরওয়ার্ড রিঅ্যাকশন। কিন্তু আবার উল্টাটাও কখনো ঘটতে পারে, যে সি থেকে এ আর বি কিন্তু তৈরি হইতেই পারে। এটার নাম বলতেছি আমরা ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন বলতেছি আর কি। কিন্তু যে বিক্রিয়ার ক্ষেত্রে ফরওয়ার্ড রিঅ্যাকশনটা অনেক অনেক বেশি ফাস্টার আর কি, কিন্তু ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনটা আসলে খুবই কম। এটাকে আসলে কি বলা হয়? এটাকে বলা হচ্ছে আসলে একমুখী বিক্রিয়া আর কি। তাহলে এই একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে তাহলে কাকে বলে? কোনো বিক্রিয়ার সমস্ত বিক্রিয়ক পদার্থ যখন উৎপাদে পরিণত হয়, অর্থাৎ বিক্রিয়াটি শুধু সম্মুখ দিকে ঘটতে থাকে, তখন ওই বিক্রিয়াটাকে কি বলা হয়? একমুখী বিক্রিয়া বলে। আসলে বাস্তবিক অর্থে না, এই একমুখী বিক্রিয়া আসলে টোটালটা আসলে নাই বললেই চলে। তার মানে কিছু কিছু অবশ্যই বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়? ব্যাকওয়ার্ড দিকেও আসে। কিন্তু ফরওয়ার্ড রিঅ্যাকশনটা এত বেশি থাকে, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনটা আসলে খুবই কম থাকে, তো সেটা আসলে আমলের মধ্যেই আসে না। এই জন্য চিন্তা করা হয় কি, যে সকল বিক্রিয়া সম্পূর্ণতা প্রায় 100%-এর মতো, প্রায় 100%-এর মতো প্রায় সম্পন্ন হয়েছে, তো তাকে আমরা বলতেছি একমুখী বিক্রিয়া বলতেছে, যেখানে আসলে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের এই পার্টটুকু নাই, ঠিক আছে? এই পার্টটুকু নাই। বুঝতে পারছি কিনা আমাদের? ওকে, তাহলে কি হলো? বিক্রিয়াটা কেমন হয়? প্রায় 100% বিক্রিয়ক অণু উৎপাদে পরিণত হয়। তার নাম হচ্ছে কি? একমুখী বিক্রিয়া বা ইরিভার্সিবল রিঅ্যাকশন। আর তীর চিহ্ন তুমি কেমনে দিবা আর কি? তীর চিহ্ন আসলে এখানে এরকম একটা অ্যারো সাইন ইউজ করতে হয় আর কি, অ্যারো সাইন ইউজ করতে হয় আর কি, অ্যারো সাইন ইউজ করতে হয়, করলাম, অ্যারো সাইনটা ইউজ করতে হয়, গেল। এবার সম্মুখমুখী এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার গতি, ওই যেটা বললাম একটু আগে, যে সম্মুখমুখী বিক্রিয়াও থাকে এবং পাশাপাশি এখানে পশ্চাৎমুখী বিক্রিয়াও থাকে, কিন্তু পশ্চাৎমুখী বা ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন, ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড, তাহলে কোনটা বেশি হয়? ফরওয়ার্ড ইজ গ্রেটার দেন ব্যাকওয়ার্ড হয় আর কি। যার জন্য আমরা কি বলতেছি শুধুমাত্র এখানে ভাইয়া, এখানে আমরা শুধুমাত্র বলতেছি যে এটা একটা একমুখী বিক্রিয়া, কারণ এখানে সম্মুখমুখী বিক্রিয়ার যে গতিটা এটা অনেক অনেক বেশি আর কি। ক্লিয়ার? আচ্ছা, তো এরকম একটা এক্সাম্পল দেখানো যায় কিনা? হ্যাঁ, দেখানো যায়। যেমন ধরো তুমি কিন্তু ছোটবেলা থেকে এটা দেখছো ক্যালসিয়াম কার্বনেট, তাই তো? তো এইখান থেকে যদি এটাকে হিট দেওয়া হয়, তাহলে কি উৎপন্ন হবে? এখান থেকে ক্যালসিয়াম অক্সাইড তৈরি হবে
এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস কিন্তু তৈরি হবে আর কি। তাহলে এই যে এখানে তৈরি হইতেছে, এটা কি বিক্রিয়া বলতেছি আমরা? একমুখী বিক্রিয়া বলতেছি। যে এখান থেকে ধরা হচ্ছে যতগুলো সক্রিয় অণু আসছে তারা বিক্রিয়া করে এখান থেকে উৎপাদে পরিণত হয়েছে আর কি, এবং এরা পরস্পর বিক্রিয়া করে বাম এদিক থেকে এদিকে যাইতেও পারে, কিন্তু এটার পরিমাণটা কেমন আসলে কম। এই জন্য এটাকে বলছি প্রায় 100% এটা হইতেছে। এই জন্য এটা কি বলতে পারি ভাইয়া, এটা একটা একমুখী বিক্রিয়া। তীর চিহ্নটা এখানে দেওয়া হয়েছে, ক্লিয়ার? ওকে, এবার আসো উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে। এটা আবার কাকে বলতেছে? যদি কোনো একটা রাসায়নিক বিক্রিয়া একই সাথে সম্মুখ দিক এবং পশ্চাৎ দিক থেকে যদি সংঘটিত হয় তখন তাকে বলা হয় উভমুখী বিক্রিয়া বলে। যেমন চলো তো একটু দেখে আসি কি হয়। যেমন ধরো আমরা এখানে একটু হাইড্রোজেন আর হচ্ছে আয়োডিন নিয়ে চিন্তা করি। বিক্রিয়া করলো, বিক্রিয়া করার পরে কি তৈরি করলো? হাইড্রোজেন আয়োডাইড তৈরি করলো আর কি, ঠিক আছে? সম্মুখ দিকেও আছে এবং ব্যাকওয়ার্ড দিকেও আছে। তার মানে যে এই বিক্রিয়াটা আসলে কখনো শেষ হয় না, শুরু এখান থেকে এটা যতটুকু তৈরি হয় আবার এখান থেকে আবার কি হয়, এদিকেও আসতে পারে, তাই তো? তাহলে ফরওয়ার্ড রিঅ্যাকশনও থাকে, আবার এখানে কি থাকে, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনও থাকে, তাই তো? এটা কিন্তু কখনো আসলে শেষ হইতেছে না। আচ্ছা, গেল। আর এটা কি তীর চিহ্নের ক্ষেত্রে তো জানি আমরা তীর চিহ্ন কেমন ইউজ করতে হয়, এরকম ইউজ করতে হয় আর কি। তবে যদি কখনো গিয়ে সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার যদি সমান হয়, কি বললাম, রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশনের হার সমান যদি রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন যদি কখনো সমান হয়, তখন সেটাকে আমরা কি বলতেছি, সাম্যাবস্থা বলতেছি আর কি। তখন সেটা আমরা কি বলতেছি, সাম্যাবস্থা বলতেছি। এই সাম্যাবস্থার উপর ভিত্তি করে লাসাতের নীতি আছে, আরো অনেক জিনিসপত্র আছে, সেটা কিন্তু দেখা যেতে পারে পরে। তবে চলো তো আমরা দেখি এই যে একমুখী আর উভমুখী যেটা আমরা বললাম মাত্র, যে যেটা একদিক থেকে অন্যদিকে যায়, আবার কখনো সাইমultaneously উপর দিক থেকেও আসতে পারে আর কি। তাহলে একই পদার্থের ক্ষেত্রে এটা কিনা হয় কিনা, সম্মুখমুখী এবং বিপরীতমুখী আসলে হয় কি না, বা হইলেও সেটা কিভাবে হয়, চলো একটু দেখে আসি আর কি। চলো আমরা এখন একটা এক্সপেরিমেন্ট করবো, সেই এক্সপেরিমেন্ট একটু দেখে আসবো, তারপরে কিন্তু এটাকে আরেকটু হালকা এক্সপ্লেন করবো। চলো দেখে আসি। উভমুখী বিক্রিয়াটি করার জন্য আমরা মূলত কপার সালফেট ব্যবহার করব। এখানে কপার সালফেটটিকে তাপ দেওয়ার জন্য আমরা সেই স্পিরিট ল্যাম্প নিয়েছি আর কি। তো কপার সালফেট দ্রবণটা দেখতে নীল বর্ণের হয়। কপার সালফেট যেখানে 5 অণু পানি থাকে, যাকে আমরা তুতে জানি, এখানে যদি আমরা তাপ দিই, তাপ দেওয়ার সাথে সাথে এই নীল বর্ণটি সেখান থেকে সাদা বর্ণে পরিণত হবে। আস্তে আস্তে সাদা হওয়া শুরু করেছে, দেখতে পাচ্ছ সাথে জলীয় বাষ্প যেটা ছিল কপার সালফেটের সাথে, সেখান থেকে এটা কিন্তু জলীয় বাষ্পটা দেখা যাচ্ছে একদম ধোঁয়া আকারে মনে হয় বের হচ্ছে এরকম। তোমরা দেখতে পাচ্ছ গ্লাসের গায়ে কিন্তু জলীয় বাষ্প লেগে আছে। এখন দেখো আমার কাছে পূর্ণ সাদা যে কপার সালফেটটা রয়েছে এটাকে কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি। এবার এখানে যদি আমি পানি দিয়ে দিই, তাহলে কিন্তু এই কপার সালফেটের সাথে আবার পানি যুক্ত হবে এবং আবার সেই পূর্বের নীল যে বর্ণটি রয়েছে সেটা কিন্তু আবার চলে আসবে। এই জন্য আমি এখানে একটু পানি নিয়েছি, যা কিনা আমি ড্রপার দিয়ে এই টেস্ট টিউব থেকে এই টেস্ট টিউবের মধ্যে ট্রান্সফার করব, যার মাধ্যমে সাদা থেকে পুনরায় আবার সেই নীল বর্ণ চলে আসবে। দেখতে পাচ্ছ একদম চমৎকার একটা নীল বর্ণ চলে এসেছে, অর্থাৎ কপার সালফেট 5 অণু পানি যেটা, এটা কিন্তু আবার ফেরত আসলো। তাহলে নীল থেকে সাদা এটা হলো একটা একমুখী বিক্রিয়া, এবং আবার সাদা থেকে নীল এটা হলো আরেকটা বিক্রিয়া, যেটাকে আমরা বলতেছি উভমুখী বিক্রিয়া বলতেছি। এখানে তোমার কাছে একটা প্রশ্ন, এই বিক্রিয়াগুলোর মধ্যে কোন বন্ধন ভাঙলো আর কোন বন্ধন গড়লো, এটা যদি তুমি জানাতে পারো তাহলে খুবই ভালো হয়। এটা তুমি জানাতে পারো আমাদেরকে কমেন্টের মাধ্যমে। আমরা মাত্র দেখে আসছি, তো আমরা যেটা দেখলাম সে ব্যাপারটা কি ছিল বলো তো? আমরা ছিল কপার সালফেট নিয়ে কাজ করছি। কপার সালফেট 5 অণু পানি, কপার সালফেট 5 অণু পানির মধ্যে যখন আমরা হিট দিলাম, মনে আছে তোমাদের? যখন আমরা হিট দিলাম তখন এখানে ধরলাম যে একমুখী বিক্রিয়াটা ঘটছে, ঘটে তারা কি তৈরি করছে, এখান থেকে শুধুমাত্র কপার সালফেটটাই ছিল, কিন্তু এখানে পানিটা আবার আলাদা হয়েছে বা বাষ্প আকারে কিন্তু উড়ে গেছিল। পানি কিন্তু এখানে বাষ্প আকারে উড়ে গেছে, ব্যাপারটা এরকম না? আচ্ছা, তখন এটা শুরুতে তুমি কি কালার দেখছো? তুমি শুরুতে এটা ব্লু বা নীল কালার দেখছো, বাট পরবর্তীতে এটা কি পাইছিলা? এটা একটা হোয়াইট কালার দেখছো। কিন্তু যখনই তুমি এটাকে আবার আমরা পরবর্তীতে পানি দিছিলাম, পানি যখন অ্যাড করছি, তখন এই হোয়াইট থেকে আবার কি হয়েছে, ব্লু আসছে। তার মানে এইটা যখন ব্লু থেকে হোয়াইট গেল তখন সেটা হলো একমুখী বিক্রিয়া, আর যখন হোয়াইট থেকে ব্লু তো আসছে তখন সেটা আসলে কি ছিল, সে ছিল একটা উভমুখী বিক্রিয়া। তার মানে একই পদার্থের ক্ষেত্রে একমুখীও হয় আর উভমুখীও হয়, তবে নির্দিষ্ট কিছু কন্ডিশন মেনটেন করে আর কি। বোঝা গেল? ওকে, এবার তাহলে একটু আসো যে উভমুখী বিক্রিয়াকে তুমি কিভাবে একমুখী বিক্রিয়ায় পরিণত করবা, এরকম কোনো উপায় আছে কিনা? হ্যাঁ আছে। যেমন ধরো মুক্তপাত্রে বিক্রিয়াটাকে পরিচালনা করতে হবে আর কি। যেমন ধরো কি বললাম, ক্যালসিয়াম কার্বনেটকে আমরা যদি হিট দিই, এটা একটা উভমুখী বিক্রিয়া, কারণ এখানে হিট দিলে কি উৎপন্ন হবে, ক্যালসিয়াম অক্সাইড অ্যান্ড কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হবে আর কি। এটা থেকে একটা উভমুখী বিক্রিয়া। কিন্তু আমি যদি এই বিক্রিয়াটাকে করার সময় কি কাজ করি, আমি এই বিক্রিয়াটা করার সময় যদি একটা
যদি মুক্ত পাত্রে যদি করি, মুক্ত পাত্রে করা মানে কি, মুক্ত পাত্রে করলে কার্বন ডাই অক্সাইড গ্যাস বের হয়ে যাবে আর কি। তাহলে কি লিখতে পারি, মুক্ত পাত্রে কার্বন ডাই অক্সাইড গ্যাস বের হবে। তাহলে কার্বন ডাই অক্সাইড গ্যাস বের হবে বা নির্গত হবে ধরলাম আর কি। যেহেতু নির্গত হইতেছে তখন কিন্তু এটা আর ব্যাকওয়ার্ড দিকে যাওয়ার কিন্তু সুযোগ থাকতেছে না, মানে ব্যাকওয়ার্ড রিয়েকশনের রেটটা আসলে কমে যেতেছে। এন্ড অ্যাজ ইউজুয়াল কথাবার্তা ব্যাকওয়ার্ড রিয়েকশনের রেট কমা মানে সেটা কিন্তু একটা উভমুখী বিক্রিয়ার দিকেই যাচ্ছে। ব্যাপারটা তাহলে ক্লিয়ার। তাহলে এটা গেল 1 নাম্বারটা। 2 নাম্বার কি বলছে, উৎপাদে অদক্ষেপকে অপসারিত করার মাধ্যমে আমরা চাইলে কি করতে পারবো, এই উভমুখী বিক্রিয়াকে একমুখী করতে পারবো আর কি। তো চলো তো দেখি একটু এক্সাম্পল দেখে আসি। যেমন ধরো বেরিয়াম ক্লোরাইড নিলাম, এর সাথে আমরা সালফিউরিক অ্যাসিড অ্যাড করতেছি আর কি, মানে সালফেটকে শনাক্তকরণের জন্য আমরা এটা কিন্তু করে থাকি। এই জায়গায় কি হয়, এই জায়গায় উৎপন্ন হয় হচ্ছে বেরিয়াম সালফেটের একটা অদক্ষেপ তৈরি করে, পাশাপাশি এখানে HCl তৈরি করে। তো তুমি যদি অদক্ষেপ যদি সরাই নাও, তার মানে এটা আসলে কোন বিক্রিয়া হবে, একটা এর একটা হবে হচ্ছে একমুখী বিক্রিয়া একটা হবে। পাশাপাশি তুমি যদি আবার এটা কাজ করো, ধরো সোডিয়াম ক্লোরাইড আছে, সিলভার নাইট্রেট দিছো ক্লোরাইড আয়ন শনাক্তকরণের জন্য, সিলভার নাইট্রেট দিছো, তাহলে তখন তাহলে কি হবে বলো তো ভাইয়া, তখন হবে হচ্ছে সিলভার ক্লোরাইড আসবে অ্যান্ড সলিড অবস্থায় আসবে অ্যান্ড সোডিয়াম নাইট্রেট আসলো আর কি। তাহলে তখন তাহলে কি হইলো, তুমি চাইলে এটাকে সরাই নেওয়ার মাধ্যমে এটাও কিন্তু কি হলো তোমার কাছে একটা এই একমুখী বিক্রিয়ার একটা এক্সাম্পল আসলো আর কি, মানে উভমুখী থেকে তুমি একমুখী করতে পারবে এদেরকে। এবার আসো বিক্রিয়াস্থল থেকে উৎপাদকে রাসায়নিকভাবে সরাই নেওয়ার মাধ্যমে এটা করা যাইতে পারে। তাহলে এটা আবার কিভাবে সম্ভব, তাহলে চলো একটু দেখে আসি। তো যেমন ধরো আমাদের কাছে CH3COO, ধরো যে CH3 আছে আর কি, এটা একটা এস্টার, তাই না? তাহলে এই এস্টারকে যদি আমরা আদ্র বিশ্লেষণ করি, ধরলাম আমরা অ্যাসিডিক মাধ্যমে তাকে আদ্র বিশ্লেষণ করতেছি আর কি। তো আদ্র বিশ্লেষণ করলে কি উৎপন্ন হয় এখান থেকে, CH3COOH, আর পাশাপাশি কি উৎপন্ন হবে, একটা অ্যালকোহল উৎপন্ন হবে। তার মানে এই অ্যালকোহলটা আসবে এখানে, তার নাম কি মিথানল আসবে। এখন এইটা তো ভাই এটা তৈরি হইলো, উভমুখী বিক্রিয়াটা ঘটতেই পারে এটা। তাহলে এইটাকে আমরা রাসায়নিক উপায়ে সরাই নিতে চাই, কিভাবে সরাই নিব, তাহলে CH3COOH এর সাথে যদি আমরা এই বিক্রিয়ায় সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করে দেই, তাহলে তখন এখান থেকে কি উৎপন্ন হবে, CH3COONA, সোডিয়াম অ্যাসিডেট উৎপন্ন হইলো আর কি। তাহলে সোডিয়াম অ্যাসিডেট যদি এখানে উৎপন্ন হয় তখন কিন্তু আর ব্যাকওয়ার্ড যাওয়ার কিন্তু চান্সটা নাই, তাই না? তাহলে তখন কিন্তু ব্যাকওয়ার্ড যাওয়ার কিন্তু চান্সটা নাই। তার মানে তখন কি করতে পারতেছি আমরা, একটা যে রাসায়নিকভাবে উৎপাদকে আসলে এখান থেকে সরাই নিচ্ছি, এই কিন্তু একটা ব্যাপার স্যাপার থাকলো। তাহলে উভমুখী বিক্রিয়াকে কিভাবে একমুখীকরণ করব এটা কিন্তু আমাদের কাছে এখন ক্লিয়ার। এবার যাইতেছি পরের ক্ষেত্রে। প্রাথমিক বিক্রিয়া বা মৌলিক বিক্রিয়া বা এলিমেন্টারি রিঅ্যাকশন আসলে কাকে বলে? কোনো একটি রাসায়নিক বিক্রিয়া যা একক ধাপে সম্পন্ন হয় এবং একক অবস্থান্তর অবস্থা থাকে, কোনো মধ্যবর্তী অবস্থা সেখানে থাকে না, তাকে আমরা বলতেছি আসলে কি, এই মৌলিক বিক্রিয়া বা এলিমেন্টারি রিঅ্যাকশন। ব্যাপারটা একটু যদি বুঝে দেখি, ধরো আমরা A আর B বিক্রিয়া করে C তৈরি করবো আর কি, ঠিক আছে? আচ্ছা, তাহলে A আর B বিক্রিয়া করে যখন C তৈরি করতেছে, তাহলে ঘটনা তাহলে কি দাঁড়াইতেছে, ঘটনা যদি এরকম হয় জাস্ট A আর B সিম্পল নিজে নিজে বিক্রিয়া করে C তৈরি করে, মাঝখানে কোনো স্টেপ নেই, ঠিক আছে? তখন সেটাকে আমরা কি বলতেছি, তখন আমরা তাকে বলতেছি যে মৌলিক বিক্রিয়া বলতেছি আর কি। অ্যান্ড এই মৌলিক বিক্রিয়ার উপরে কিন্তু আমাদের ম্যাক্সিমাম হিসাব নিকাশগুলো এই মৌলিক বিক্রিয়ার উপর থেকেই আসে। এইখানে কোনো কি নাই, এখানে ট্রানজিশন স্টেট থাকে কিন্তু এখানে কোনো মধ্যবর্তী অবস্থা থাকে না। তাহলে ব্যাপারটা যদি একটু বুঝে দেখো, তাহলে এখানে এটা করলে মানে খুব সুবিধা হইতো। একটা জিনিস ধরে নেই আমরা এখানে A আর B আর B এদের বন্ধন ধরে নিলাম আর কি, আর এই যে C যেটা তৈরি করছে ধরে নিলাম C মানে হচ্ছে যে AB তৈরি করতেছে, তাহলে সুবিধা হইতো আমাদের জন্য বোঝানোর জন্য। কারণ আমরা একটু এই আগের লেকচারগুলোতে এরকম একটা এক্সাম্পল দেখছিলাম। এদিকে ধরছি এনার্জি ধরছি, এখানে আছে ধরো কি A আর A আছে, হ্যাঁ, সাথে হচ্ছে কি আছে B আর B, কিন্তু বিক্রিয়া শুরুতে আছে। তো যখন বিক্রিয়া করে তারা একটা মধ্যবর্তী অবস্থায় যখন তারা গেল, তো তখন এক্সাইটেড স্টেটের মধ্যে তখন এই A আর A এই জায়গায় কিন্তু আমাদের কাছে একটা ট্রানজিশন স্টেট দেখা দিল, একটা কিন্তু ট্রানজিশন স্টেট কিন্তু একটা দেখা দিছিল, মনে আছে তোমাদের মনে হয়? তাহলে এই যে ট্রানজিশন স্টেট দেখা দিয়েছে, পরবর্তীতে আবার এটা টোটালটা ভেঙে গিয়ে A আর B নামে বন্ড তৈরি করছে, দুইটা বন্ড পাইছে, আলাদা করে দুইটা পদার্থ পাইছে, A আর B মিলে একটা বন্ড তৈরি করছে, তাই তো? তাহলে এইখানে কোনো ইন্টারমিডিয়েট স্টেট নেই, শুধুমাত্র একটা ট্রানজিশন একটা স্টেট আছে। এই ধরনের রিঅ্যাকশন যেগুলো হয় তাকে আমরা কি বলতেছি, এলিমেন্টারি রিঅ্যাকশন বলতেছি আর কি। তো তুমি যদি একটা এলিমেন্টারি রিঅ্যাকশন এক্সাম্পল জানতে চাও, সেটা কোনটা, ধরো হাইড্রোজেন আয়োডিন বিক্রিয়া করে যেটা করতেছে 2 আয়োডিন, এটা হচ্ছে একটা এলিমেন্টারি রিঅ্যাকশনের একটা এক্সাম্পল। তবে কিছু কিছু বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়,
এত সিম্পলি বিক্রিয়াগুলো ঘটে না। তখন তারা কি হয়, একটা ট্রানজিশন স্টেটে যায়, তারপর তারা আরেকটা অবস্থায় আসে, তারপর তারা আসলে কি এখান থেকে একটা প্রোডাক্টের দিকে যায়। তখন সেটাকে আমরা নিয়ে যাচ্ছি তাহলে কমপ্লেক্স রিঅ্যাকশনের দিকে আর কি। তাহলে চলো তো দেখি একটু কমপ্লেক্স রিঅ্যাকশন বা জটিল বিক্রিয়া বলতে কাকে বলে বা কি বুঝি আমরা। যেহেতু আমরা মাত্র জিনিসটা দেখে আসছি, তাই না? তাহলে এখন আমাদের কিন্তু একটা আইডিয়া হয়েছে, তাই তো? আচ্ছা, তো শুরুতেই আমরা এখানে একটা কাজ করি, একটু ভালো করে খেয়াল করবো একটু এই জায়গাটায়, যে এ এর সাথে আমরা বি বিক্রিয়া করছি, ধরো যে সি তৈরি করছে, আবার সি এর সাথে ধরো যে পরবর্তী ধাপে সি থেকে আসছে কোথায়, এখান থেকে ধরো যে ডি আসছে, এরকম। তার মানে আমাদের উদ্দেশ্য ছিল আসলে কি, এ থেকে ডি তৈরি করা, মানে এ আর বি বিক্রিয়া করে ডি তৈরি করা। কিন্তু তারা করছে কি, তারা আসলে এ থেকে বি ডি সরাসরি হয় না, তারা শুরুতে কি করে, এখানে একটা স্টেপ যায়, এখানে একটা ধরো যে স্টেপ যায়, স্টেপ 1, এখানে ধরো যে আরেকটা স্টেপ যায়, তার নাম বলতেছে স্টেপ 2 বলতেছে আর কি। তাহলে তারা দুইটা স্টেপের মাধ্যমে এটা কিন্তু বিক্রিয়া তৈরি করছে। তাহলে এই দুটো স্টেপের মধ্যে অবশ্যই কেউ না কেউ একটা স্লো হবে, একটা হবে ফাস্ট হবে আর কি। ধরো একটা স্লো হয়েছে, একটা ফাস্ট, এটা ধরে নিলাম, প্রথমটা স্লো, পরেরটা হলো ফাস্ট। তো এই জায়গাগুলোর ক্ষেত্রে আমাদের রিঅ্যাকশন পড়াশোনা করার সময় কিন্তু শুধুমাত্র এই স্লো স্টেপে করতে হয় আর কি, ফার্স্ট স্টেপে কিন্তু করতে হয় না। তার মানে স্লো স্টেপ অ্যান্ড ফার্স্ট স্টেপ এই ব্যাপারগুলো তাহলে কোথায় আসে, জটিল বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু আসে, তাই না? তাহলে এরকম কোনো এক্সাম্পল তুমি কিন্তু চোখে দেখছো কিনা, না দেখলে সমস্যা নাই, এই এক্সাম্পলটা তুমি দেখবা, অর্গানিকে পড়ার সময় গিয়ে কিন্তু একটা এক্সাম্পল তুমি দেখতে পারবা কি রকম হয় সেখানে। ধরো আমরা এখানে একটা কাজ করি, CH3, ধরো 3টা CH3 আছে একটা কার্বনের সাথে একটা Cl আছে, ঠিক আছে? এর সাথে ধরো আমরা বিক্রিয়া করতেছি পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকোয়াস দিয়ে বিক্রিয়া করতেছি। সো এখানে কি হয়, এখানে হচ্ছে যে OH আসে এন্ড এখানে আসে হচ্ছে তোমার KCl আসে। এই যে রিঅ্যাকশনটা দেখতেছো না, এই রিঅ্যাকশনটা একটা কমপ্লেক্স রিঅ্যাকশনের একটা এক্সাম্পল। কিভাবে? কারণ এখানে দুইটা স্টেপের রিঅ্যাকশনটা ঘটে, একটা হলো স্টেপ 1 এ ঘটে, আরটা আসলে স্টেপ 2 তে ঘটে আর কি। স্টেপ 1 এন্ড স্টেপ 2 তে ঘটে। তাহলে একটু খেয়াল করে দেখো স্টেপ 1 স্টেপ 2 তে কিভাবে ঘটনা ঘটে। এই যে CH3 3CCl এটা প্রথমত ভেঙে যায়, ভেঙে গিয়ে কি তৈরি করে, CH3 3টা C সাথে হচ্ছে কি প্লাস, আর পাশাপাশি হলো কি Cl মাইনাস। এইটা একটা স্লো স্টেপ রিঅ্যাকশন হয়, স্লো স্টেপ একটা রিঅ্যাকশন হয় আর কি। তাহলে এই স্লো স্টেপ রিঅ্যাকশনের মধ্যে গিয়ে এইটা যেটা তৈরি হলো না, এটাকে বলা হয় হচ্ছে মধ্যবর্তী অবস্থা বলে, এটাকে বলা হয় মধ্যবর্তী অবস্থা বলে আর কি, মধ্যবর্তী অবস্থা বলে। আচ্ছা, তাহলে সেই মধ্যবর্তী অবস্থা যেটা তোমার কাছে ছিল CH3C, তার সাথে হইলো CH3C প্লাস, এর সাথে গিয়ে OH মাইনাস, যেটা পটাশিয়াম হাইড্রোক্সাইড থেকে আসছে, এটা খুবই দ্রুত এসে যুক্ত হয়, ফার্স্ট যুক্ত হয়ে CH3C এর সাথে একটা OH যুক্ত হয় আর কি, তাই তো? তাহলে এখান থেকে তুমি কিন্তু প্রোডাক্টটা পাও। তার মানে এখানে দুইটা ডিফারেন্ট স্টেপে রিঅ্যাকশনটা ঘটছে, এবং সেই স্টেপটা ঘটার সময় কি করছে, এখানে মধ্যবর্তী একটা অবস্থা ঘটছে। তাহলে এইটাকে যদি আমরা ওই গ্রাফের সাহায্যে যদি দেখাই দেন, তাহলে ব্যাপারটা কি হইতো, এই যে বিক্রিয়ক থেকে আগে একটা গেছে, তারপর এখানে গিয়ে আরেকটা এরকম করে গেছে আর কি, এরকম। তার মানে এইটা একটা ট্রানজিশন স্টেট 1, এইটা একটা ট্রানজিশন স্টেট 2, আর এইটা যেটা আসছে না, এটা একটা হচ্ছে ইন্টারমিডিয়েট একটা স্টেট আসছে আর কি, এটা একটা ইন্টারমিডিয়েট একটা স্টেট আসছে। তাহলে রিঅ্যাকট্যান্ট থেকে প্রোডাক্ট যাওয়ার সময় সে আসলে এরকম দুইটা ট্রানজিশন স্টেট দিয়ে গেছে আর একটা ইন্টারমিডিয়েট স্টেট দিয়ে গেছে আর কি। তো তখন এই বিক্রিয়াগুলো আমরা তখন কি বলতেছি, কমপ্লেক্স রিঅ্যাকশন বলতেছি আর কি। অর্থাৎ মাল্টি স্টেপ যদি রিঅ্যাকশন হয় তার নাম হচ্ছে কমপ্লেক্স রিঅ্যাকশন বা জটিল বিক্রিয়া। আর যদি সিঙ্গেল স্টেপ যদি রিঅ্যাকশন হয়, সিঙ্গেল স্টেপ, এখানে কোনো সেকেন্ডারি কোনো স্টেপ নাই, ফার্স্ট চলো কিছু নাই, একটাই আছে সবকিছু, তখন তাকে আমরা বলতেছি হচ্ছে এলিমেন্টারি যে রিঅ্যাকশন। বুঝতে পারছি? ওকে, তাহলে আমাদের কাছে এই ব্যাপারটা তাহলে একদম খুবই ক্লিয়ারলি বোঝা গেল। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে বিক্রিয়ার এই ধাপটা যেটা স্লো স্টেপ থাকে ওইটার উপরই সব ধরনের পড়াশোনাগুলো করতে হয় আর কি। ওকে, এবার তাহলে চলো একটু দেখি দুটো MCQ দেখি আর কি এখান থেকে, যে নিচে কোনটি তাপ উৎপাদী প্রক্রিয়া বা বিক্রিয়া কথাবার্তা বলতেছে আর কি। তো বন্ধন বিয়োজন মানে কি, এই বন্ধনটা ভাঙতে হয় না, তো বন্ধন ভাঙতে শক্তি দিতে হয়, তাহলে বাইরের থেকে তাপ শোষণ করে কাজ করতে হয় আর কি। আর তাপ শোষণ করে তাপেরই বিক্রিয়া হয়, তার মানে এটা হবে না। বাষ্পীভবন মানে কি, তরল থেকে গ্যাসের দিকে যেতে হবে আর কি, তো এটাও হবে না। গলনের দিকেও হবে না, তাহলে কোনটা হবে, ঘনীভবন। ঘনীভবন মানে কি আসলে ওই যে আমরা যদি কি করি, বাষ্প থেকে যদি আস্তে আস্তে তরলের দিকে যদি নিয়ে আসি, তাহলে কি করতে হবে তোমার বলো তো ভাইয়া, শক্তি ছেড়ে দিবে আর কি। শক্তি যদি ছেড়ে দেয় তখন তার নাম আমরা তাকে কি বলি, তাপ উৎপাদী বিক্রিয়া বলতেছে আর কি। এবার আরেকটার দিকে যাই, তাপহারী বিক্রিয়া উদাহরণ তাহলে কোনটা, খেয়াল করে দেখো, বাম পাশে হচ্ছে বিক্রিয়ক, ডান পাশে হচ্ছে উৎপাদ। তাহলে বিক্রিয়কের সাথে যখন তাপ দিচ্ছি, তাহলে তাপ দিয়ে উৎপাদে নিতে হয়েছে, তাহলে সে তাপ শোষণ করছে, তাহলে এটা কিন্তু তাপহারী বিক্রিয়ার একটা এক্সাম্পল, তাহলে এটা ট্রু। আবার যদি দেখি R+Z বিক্রিয়ক উৎপাদ তৈরি করতেছে, বা ডেল এইচ এর মানটা হলো কেমন, আমার পজিটিভ,
আমরা কিন্তু বলছিলাম ডিএলএস এর মান পজিটিভ হইলেও সেটা কি বিক্রিয়া হয়, তাপহারী বিক্রিয়াটা হয়। আর L+T মানে বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদ তৈরি করছে, পাশাপাশি তাপও উৎপন্ন করছে আর কি। তাপ উৎপন্ন করলে এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে কোনটা অ্যান্সার হবে? 1 আর 2 নাম্বারটা হবে অ্যান্সার আর কি। সবার কাছে এটা ক্লিয়ার। এবার তাহলে চলো তোমার কাছে একটা প্রশ্ন রেখে দেই, সেই প্রশ্নটা তুমি একটু চিন্তা করতে থাকো। প্রশ্নটা কি ছিল, যে জটিল বিক্রিয়াতে কি সকল ধাপই বিক্রিয়া হার নির্ণয় করতে সমানভাবে ভূমিকা রাখে? হ্যাঁ, আর যদি না রাখে তাহলে কোন ধাপটা রাখে আর কি। অলরেডি এটা নিয়ে একটা হালকা টাচ তোমার দিছি, তাহলে কোন ধাপটা রাখতেছে, কেন রাখতেছে, এটা নিয়ে তুমি একটু চিন্তা করতে পারো। তাহলে তুমি এইটার অ্যান্সারটা কিন্তু আমাদের এই কমেন্ট সেকশনের মধ্যে ড্রপ করতে পারো আর কি। আর এর বাইরে তোমার যদি মনে হয় এই জায়গার থেকে তোমার এখনো ক্লিয়ার কনসেপ্ট আসে নেই, আর একটু ডিটেলস জানতে হবে, তাহলে পরের লেকচারগুলোর মধ্যে আসো, সেই জায়গার মধ্যে আমরা এটা নিয়ে ডিটেলস আলোচনা করছি। তাহলে তুমি ডে বাই ডে, লেকচার টু লেকচার তোমার কিন্তু আস্তে আস্তে এখান থেকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আইডিয়াটুকু ক্লিয়ার হয়ে যাবে আর কি। তো ধন্যবাদ তোমাদের সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরের ভিডিওতে আর কি। আল্লাহ হাফেজ।